আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমি ভালো নাই, তবে খুব একটা সমস্যা নেই। সমস্যা তো থাকবেই, আমাদের মতো সাধারণ গরিব মানুষের সমস্যা আমাদের থাকবে, কিন্তু রাষ্ট্রচিন্তা, রাজনীতি চর্চা, রাজনীতির পাশা খেলা তো আমি বাদ দিতে পারি না। তাই নিত্যদিনের মতো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি রাজনীতির পাশা খেলা, রাষ্ট্রচিন্তা এবং রাজনীতি চর্চা। সেই জায়গা থেকে আপনাদের সাথে দুই একটা কথা শেয়ার করার জন্য। অবিশ্বাস আর সন্দেহ পিছু হাঁটছে, অর্থাৎ রাজনীতির পিছন থেকে অবিশ্বাস আর সন্দেহ দূর হচ্ছে না। এই অবিশ্বাস এবং সন্দেহ রাজনীতির একটা বড় অংশ। যতক্ষণ পর্যন্ত এই অবিশ্বাস এবং সন্দেহ রাজনীতি থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত রাজনীতির সংকট, রাষ্ট্রের সংকট, দেশের সংকট, দেশের মানুষের সংকট, জনগণের সংকট থেকেই যাবে। এখন কেন বলছি যে অবিশ্বাস আর সন্দেহ? গতকালকে বিএনপির 3 জন নেতা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। গত শুক্রবার সম্ভবত জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এই জুলাই সনদ হোক বা রাজনীতিবিদদের এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু একটা অবিশ্বাস, সন্দেহের ঊর্ধ্বে ওঠার একটা মূর্ত প্রতীক, ঐক্যের প্রতীক। ঐক্যমত কমিশনের স্বাক্ষর অনুষ্ঠানটা ছিল ঐক্যমত প্রতীক, কিন্তু 2-4টা দিন যাইতে না যাইতেই গতকালকে বিএনপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং বলেছেন যে দলীয় উপদেষ্টারা এখান থেকে পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকারের আদলে একটা সরকার গঠন করতে হবে, পরিচালিত হতে হবে। অর্থাৎ নির্বাচন 3 মাসের যে সরকারটা আমাদের দেশে অভিজ্ঞতা আছে কেয়ারটেকার গভর্নমেন্টের, সেই সরকারের আদলে এই সরকারের রূপ লাভ করতে হবে। এটাই মূল কথা। রাজনীতির মারপ্যাচ, শব্দ চয়নে আপনি যাই বলেন বা যা কিছুই বলেন, এটাই হলো বাস্তবতা। আপনি একমত হতে পারেন আমার সাথে, নাও হতে পারেন। একমত হওয়ারও অধিকার আছে, একমত না হওয়ার অধিকার। কেম জাকির হোসেন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কথা হলো কি, জুলাই ঐক্যমত কমিশনের জুলাই সনদে স্বাক্ষরের কয়েকদিনের মাথায় বিএনপি নেতৃবৃন্দ দেখা করলেন প্রধান উপদেষ্টার সাথে। কেন? সন্দেহ সংশয়ের জায়গা থেকে। বিশ্বাস হয় না, হইয়াও হইতে চায় না, শেষ রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, ইত্যাদি ইত্যাদি। নির্বাচনে বিশ্বাস করে না, কেউ কাউকে বিশ্বাস করে না। একথা আমি অনেক আগে আরেকবার বলেছিলাম যে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে বিশ্বাস করে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে, বা সম্মান করে না, একটা রাজনৈতিক দল আর একটা বৃহৎ রাজনৈতিক দলকে সম্মান করে না, একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে সম্মান করে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের রাজনীতি অতিবাহিত হচ্ছে। তো সেখান থেকে ভালো কিছু হঠাৎ করে আলাউদ্দিনের চেরাগ থেকে বেরিয়ে আসবে এরকম সম্ভাবনা তো নাই। এখন কি হলো, ইউনূস সাহেবকে যদি আপনি মানে নির্মোহ এবং কঠোর শব্দ চয়নের মধ্যে উচ্চারণ করেন, তাহলে এইটাই কালকের বিএনপি সাক্ষাৎকারটা ছিল, উদ্দেশ্য ছিল, এজেন্ডা ছিল যে ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বাস করে না বা এই সরকারকে বিশ্বাস করে না। অর্থাৎ অবিশ্বাস আর সন্দেহ ছাড়ছে না। কথা, বিএনপির যুক্তি আছে, নিরপেক্ষ, সুষ্ঠু, ঐতিহাসিক নির্বাচন যদি উপহার দিতে হয়, সেখানে দলীয় নেতৃবৃন্দ বা আসিফ সাহেব বা মাহফুজ সাহেবরা থাকলে সেটা নিরপেক্ষ, এটা কি কেউ বিশ্বাস করতে পারে? কেউ বিশ্বাস করুক, আমি বিশ্বাস করি না। অতএব ওখানে আমি বিএনপির সাথে একমত আছি, এটা আগেই বলা উচিত ছিল। কিন্তু ওই যে ঐক্যমত কমিশনের ঐক্যমত স্বাক্ষর করার পর, সনদে স্বাক্ষর করার পর কয়েকদিনের মাথায় সন্দেহ দাঁড়া বেঁধেছে। এটাকে বলে রাজনীতির পাশা খেলা। বিশ্বাস, যেখানে বিশ্বাস নাই সেখানে কোনো কিছু সৃষ্টি হতে পারে না, সৃজনশীল কিছু সৃষ্টি হতে পারে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই না? সেই অতি পুরনো প্রবাদ বাক্য
গুলি তো আসলে আমাদের জ্ঞানের ভান্ডার, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু সেটা এই প্রবাদ বাক্যটা আসলে ভুল, বর্তমানে ভুল। কারণ এখন বিশ্বাস করার কোনো সুযোগ নাই, বিশ্বাস করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, বিশ্বাস করলে প্রতারিত হতে হয়। বিশ্বাস একটা প্রতারণার ফাঁদ, বিশ্বাস একটা অবিশ্বাসের যন্ত্র। শান্ত ইসলাম ইটালি থেকে ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ডক্টর ইউনূস সাহেব কি করবেন? এদিকে কি 6টি মানবাধিকার সংস্থা আন্তর্জাতিকভাবে, তার ভিতরে হিউম্যান রাইটস ওয়াচ আছে সহ আরো কি ক্যানাডি অর্গানাইজেশন আছে, তারা বলছে যে আওয়ামী লীগকে লাগবে। এখন আসেন, আওয়ামী লীগকে কেন লাগবে, বা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমটা তুলে দেওয়ার জন্য। এটা তো স্বাভাবিক। গণতন্ত্র মানে কি কাউকে গৃহবন্দী করা? একটি রাজনৈতিক দলকে গৃহবন্দী কইরা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। এটা পৃথিবীর তাবৎ দুনিয়ার কোন পাগলও এটা স্বীকার করবে না। তাহলে কি হবে? আওয়ামী লীগকে, বিএনপি সেক্ষেত্রে নমনীয় হতেই হবে। কারণ কি? কারণ যদি বিশেষজ্ঞ যারা, বাংলাদেশের যারা বিজ্ঞ রাজনীতিবিদ বা যারা স্পেশালিস্ট বিশ্লেষণ করেন পলিটিক্সের উপর, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, তাদের মতামত জামাত 5টা সিট পাবে। জামাত কোনো জনপ্রিয় দল না। 19% মুসলমানের দেশে ইসলামী রাজনৈতিক দলগুলিকে মানুষ গ্রহণ করে না ইসলামী রাজনৈতিক দল হিসেবে। যদি করত তাহলে পাকিস্তান এবং বাংলাদেশে অনেক আগেই শরিয়া আইন কায়েম হয়ে যেত এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইত। তা তো হয় না। ওই সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম, এইসব হয়, তাই না? এটা বাস্তবতা। সাইফুল ইসলাম লিমন, থ্যাংক ইউ ভেরি মাচ। তা আমি যে কথাটা বলছিলাম, আনিস মল্লিক ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তা আমি যে কথাটা বলছিলাম যে 90% মুসলমানের দেশে যদি ইসলামী দলগুলিকে মানুষ মনে করত যে এই ইসলামী রাষ্ট্রে করা হবে, তাহলে তো অনেক আগেই হয়ে যেত। অর্থাৎ ইসলামী পলিটিক্যাল পার্টি ইজ নট অ্যাকসেপ্টেড আমাদের দেশে, এটা বাস্তবতা। যদি হতো তাহলে পাকিস্তান, বাংলাদেশে সাহেব এই যে ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সচেতন রাজনৈতিক, মানে রাজনীতি সচেতন নাগরিক, আপনাকে অসংখ্য, শাহিদুল ইসলাম সাহেব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়ে যেত। সেই হিসেবে তারা মনে করে বাংলাদেশে তারা জামাত ইসলাম 5টা সিট পাবে, আমি ধরলাম 10টা সিট পাবে। এনসিপি কোনো সিট পাবে না, কমিউনিস্ট পার্টি সিট পাবে না, অন্যান্য রাজনৈতিক দল বড় দলের আশীর্বাদ ছাড়া সিট পাবে না। 2-1টা সিট আসন কেউ পেতে পারে। যেমন ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান, তার ব্যক্তিগত ইমেজ আছে, রাজনৈতিক ক্যারিয়ার আছে, ভোকাল, দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলার একটা অভিজ্ঞতা আছে এবং এলাকায় সে জনপ্রিয়। আমি আমার পর্যবেক্ষণ থেকে কথা বলি, আনুমানিক কথা বলি না। তারপর পর্যবেক্ষণ এদিক সেদিক হতে পারে, তাই না? 10-20% নড়চড় হতে পারে। তারপর ধরুন যে মাহমুদুর রহমান মান্না একটা সিট পেতে পারে। এরকম ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে 2-4টা সিট ছুটতে পারে। আর জামাত 5টা সিট পাবে, আমি ধরলাম 10টা, তা 14টা। 10টা আর 4টা, 14টা। সারা বাংলাদেশটা হিসাব করা খুব কঠিন কিছু না, 300 আসনের হিসাব। এটা জটিল না যদি আপনি পর্যবেক্ষণ করেন এবং কাজ করেন, গবেষণা করেন, তাই না? তাহলে বাকি এই 285 সিট কে পাবে? বিএনপি পাবে। এটা বাস্তবতা। কিন্তু এটা কিন্তু সুখকর নয় বিএনপির জন্য, রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মাটি লাল সবুজের পতাকার জন্য। কেন? এই কারণে যে গণতন্ত্রে একটা ব্যালেন্স থাকতে হয়। ইমব্যালেন্সড মানুষটাকে বলা হয় বেসামাল। যখন বিএনপি 285টা আসন পাবে, এটা বিএনপি একটা পরিপক্ক রাজনৈতিক দল, এখানে বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন, ন্যাপের রাজনীতিবিদরা আছেন, এখানে অভিজ্ঞ রাজনীতিবিদরা আছেন। অতএব তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে এখানে এইরকম আসন পাওয়া আমাদের জন্য ঠিক হবে না। এই জন্য তারা একটা বিকল্প ব্যবস্থা করে রেখেছে। এই যে নাজিউর রহমান মঞ্জুর ছেলে পার্থকে একটা আসন, ববি হাজ্জাজকে একটা আসন, কিন্তু তাতে কুলোবে না। বিএনপি
এই মুহূর্তে ইমেজটা যা আছে তাতে এগুলি দিয়ে কুলাবে না, এরা পাবে না আসলে, বা পাইল তাতে আরো 5টা গেল। নুরুল হক নুরু নমিনেশন দেওয়ার পর, বিএনপি থেকে নমিনেশন দেওয়ার পর এলাকায় ঢুকতে পারে নাই, ঢুকেছে বেরোতে পারে নাই। তো এইরকম পরিস্থিতির মধ্যে আমাদেরকে সবকিছু পর্যবেক্ষণ করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ছাড়া 285 আসন বা 280 আসন বিএনপির যদি হয়ে যায়, সেক্ষেত্রে সেটা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, সেটা গণতন্ত্রের জন্য তলোয়ার চপটাঘাত, সেটা বিএনপিও বুঝে। এ কারণে অন্তত 40 সিটের, 45 সিটের, 50 সিটের একটি বিরোধী রাজনৈতিক দলের একান্ত প্রয়োজন। এখন জাতীয় পার্টিকে দিলে 2-4-5টা, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের চেয়ে বেশি অপছন্দ করে বিএনপি এবং এন্টি আওয়ামী লীগ ঘরানার সবাই। তাদেরকে বলা হয় দোসর, সামরিক শাসক, বেহায়া, এরশাদের রাজনৈতিক দল এবং নারী লিপসু, নানা ট্যাগে ট্যাগকৃত, এবং এই কোনো মানে এরশাদের ভাই ছাড়া আর কোনো পরিচয় নাই, রাজনৈতিক কোনো পরিচয় নাই। অতএব বিষয়টা এখানে একটা জটিল আকার ধারণ করেছে। ডক্টর ইউনূস সাহেব একটা রাজনৈতিক সংকটের মধ্যে আছে, তারপরও তিনি লালন ফকিরের মতো, মানে জাত ধর্ম বলে কিছু নাই, জাত কোন জাতের ছেলে, তুমি কোন জাতের ছেলে, এরকম একটা ভাব সঙ্গীতের মধ্যে অবস্থান করছে। এটা বাস্তবতা, কেউ স্বীকার করুক আর কেউ না করুক। আর আমার কথা শুনতেই হবে এরকম কোনো কথা নাই। আপনার না শোনার অধিকার আছে, আমার বলার অধিকার আছে। এনসিপির পরিস্থিতিটা বুঝতেই পারছেন। এনসিপি কে জামাতের সেক্রেটারি গোলাম পারওয়ার, অধ্যাপক, আসলে সে অধ্যাপক নয়, এটা বাস্তবতা, তিনি অ্যাসোসিয়েট প্রফেসর, হি ক্যানট সে প্রফেসর, বাট আমাদের দেশের রাজনীতিতে উপমা বিশেষণ এগুলি লাগে তো না, পণ্ডিত জওহরলাল নেহরু, ব্যারিস্টার অমুক, এই সমস্ত লাগে, বাট ব্যারিস্টার ইজ নট এ ডিগ্রি অ্যাট অল। কিন্তু আমাদের দেশে এগুলি খুব চলে। তিনি বলেছেন তোমরা পুত্র হয়ে বা সন্তান হয়ে বাপের সাথে পাল্লা দিতে আইসো না, তার পুত্র মানে হিসেবে বলছে, তাই না? মানে অনেক খারাপ ভাষায় তাদেরকে তিরস্কার করছে। এইটা একটা প্রীত, আলগা প্রীত করে না, আলগা প্রীত বেশিক্ষণ থাকে না। আর জামাতের সাথে প্রীত করা মানে জীবনের মানে বিষধর সাপের কাছে সোপর্দ করা। এই বিষধর সাপ কিন্তু ময়ূরের প্রিয় খাবার। আপনাকে রাজনীতির লিঙ্ক এবং রাজনীতির যে আইডিওলজি, টেকনোলজি, এইটা বুঝতে হলে একটা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে। অর্থাৎ ময়ূর পাখির প্রিয় খাবার বিষাক্ত সাপ। তো জামাত বিএনপি কে খেয়েছে, জামাত জাতীয় পার্টিকে খেয়েছে, জামাত আওয়ামী লীগকে খেয়েছে, জামাত এনসিপি কে খেয়েছে। অর্থাৎ জামাতকে ভয়ঙ্কর, অর্থাৎ যারা ধর্মর নামে অধর্ম চালিয়ে রাষ্ট্রের ক্ষমতায় বসতে চায়, এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয়, যেটা আওয়ামী লীগ বিএনপি পারবে না। এখন মূল প্রসঙ্গটা শেষ করব, সেটা হলো যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন রাজনীতিতে বিএনপি এবং জামাতের মধ্যে সীমাবদ্ধ। অন্য কোনো রাজনৈতিক দলের কোনো আসন নাই, 2-4টা ছাড়া। মানে ব্যক্তি ইমেজের কিছু ব্যক্তি থাকে যারা এলাকায় জনপ্রিয়, যদি প্রশাসন তাদের সহযোগিতা করে, অর্থাৎ প্রশাসন যদি তাদেরকে কোনো খারাপ ব্যবহার না করে, তাহলেই পাস করার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ প্রশাসনের হস্তক্ষেপে সেটাও বেঁচতে যেতে পারে। তাহলে কাম টু দি পয়েন্ট, তাহলে জামাতের সিট 5টা। এটা বিখ্যাত লোকদের বক্তব্য, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, চর্চা করেন। আমি বলবো 10টা, না হয় 15টা। তো হলো কি 15টা আর 5টা। 5টা কাদের? ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান বা মাহমুদুর রহমান মান্না, যদিও তিনি একবারও পাস করে না, ফজলুর রহমান করেছেন। এইরকম কিছু লোক যাদেরকে মানুষ পছন্দ করে, ভালোবাসে, এরকম 5টা সিট আসতে পারে, 4টা সিট। আপনি তো ডিভিশন কয়টা আমাদের, আপনি চিন্তা করে দেখেন, 300 আসনের আপনি কাগজটা সামনে নেন, জেলাওয়ারি, তারপর আপনি ভাগ করে দেখেন অতীত 4টা-5টা পার্লামেন্টের হিস্ট্রি এবং পলিটিশিয়ান এবং প্রার্থীদের হিস্ট্রি, তাহলে বেরিয়ে আসবে। তাহলে কি 280 সিট 85 সিট বিএনপি ক্যারি করতে রাজি না? এটা রাজনীতির ইতিহাস না। এটাকে সেই পার্লামেন্টটা অর্থবহ হবে না, হতে পারে না। সেই পার্লামেন্টটা তারা আনন্দ পাবে না, বিএনপি আনন্দ পাবে না, কমফর্ট ফিল করবে না। যে পার্লামেন্টে কমফর্ট ফিল করবে না অনেক আসন পাওয়ার পরও, সেটাকে গণতন্ত্র বলে না। এটাই বাস্তবতা। অতএব ডক্টর ইউনূস সাহেবকে এবং আওয়ামী লীগকে এই জন্যই ওই যে
তুমি সর্প হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া যারো। যারা আওয়ামী লীগকে তাড়িয়েছে, যারা আওয়ামী লীগকে স্যাংশন ইস্যু দিয়েছে, তারাই এবার এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে নোটিশ উঠিয়ে নিতে বলছে। কেন বলছে? ওই যে ওইখানে একটা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। 285 = 15, এই যে সংকটটা, এই যে শূন্যতা, এই ভ্যাকুয়াম পূরণের জন্য আওয়ামী লীগের বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারণে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। এখন যারা সর্প হইয়া ধ্বংসন করছে আওয়ামী লীগকে, তারাই এখন ওজা হইয়া ঝাড়ছে। কি কারণে? রাজনৈতিক কারণে। কি কারণে? গণতন্ত্রের কারণে। কি কারণে? রাষ্ট্রের কারণে। কি কারণে? সফলতা, তাদের টার্গেট সফল হতে হলে এখন এর বিকল্প নাই। সেটা কি? সেটা হলো 285 আসনে কি বিএনপি জয়ী হতে পারে? যদি হয়ে যায়, তাহলে সেটা কি বুমেরাং হবে না? সে কারণে 50 সিট আসন বা তার চেয়ে বেশি আসন পায় এরকম একটা রাজনৈতিক দল এখন অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মূল বক্তব্যটাকে আবার আমি একটু বিশ্লেষণ করার বা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে রাজনৈতিক সংকট রাইট নাও, এই মুহূর্তে যে 6টি বিদেশি অর্গানাইজেশন জাতিসংঘ সহ বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তার কারণ কি? কারণ ওই একটা, কারণ আওয়ামী লীগ বিএনপি 285 সিট, জামাত 5 সিট 10 সিট, অন্যান্য 5 সিট, তার মানে 285 সিট পেয়ে বিএনপি জয়লাভ করবে। সেটা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এবং বিশ্বের কাছে সেটা কলঙ্কজনক, লজ্জাজনক অতএব যারাই আওয়ামী লীগকে ধ্বংসন করেছে, তারাই আবার আওয়ামী লীগকে এখন নোটিশ করছে সরকারকে। অতএব ইউনূস সাহেব একটা লালন সঙ্গীতের ভাব জগতের মধ্যে বিরাজ করছে, যে কারণে গতকালকে বিএনপির 3 নেতা দেখা করেছেন এবং ইউনূস সাহেবকে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের আদলে বা কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে একটা সরকার রূপ লাভ করতে হবে এবং দলীয় উপদেষ্টাদের এখান থেকে সরে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।